আবার চ্যাম্পিয়ন করবে। যেভাবে চাঁদাবাজি করে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে, আবার 5 বছর চাঁদাবাজি করতে করতে মানুষের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য যারা চেষ্টা করবে, যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করবে, যারা কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কৃষকদেরকে না দিয়ে নিজেদের অধিকারে নিয়ে চলে আসবে, এরকম একটা দলকে যদি আমরা নির্বাচিত করি, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে 5টি বছর এদেশের মানুষকে যে কি পরিমাণ কষ্ট করতে হবে তা এই 1.5 বছরে বোঝা যায়, তাই না ভাই? আমরা 5ই আগস্টের পরে এদেশের মানুষ প্রত্যাশা করেছিল, ভেবেছিল যে যেহেতু নতুন বাংলাদেশ পেলাম, 2000-এরও অধিক তরুণ যুবক এবং শ্রমিক শ্রেণীর মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, এবার হয়তো আমরা স্বস্তিতে থাকবো, শান্তিতে থাকবো, নিরাপদে থাকবো। কেউ হয়তো চাঁদাবাজিতে আমাদেরকে আর ডিস্টার্ব করবে না। আমাদের বাড়িঘর জমি জমা নিয়ে আর হয়তো আমাদেরকে টেনশন করতে হবে না। আমার মা বোনদের নিয়ে হয়তো আর টেনশন করতে হবে না। কিন্তু 5ই আগস্টের রাত থেকেই সে আশায় যেন আমাদের গড়িবালি, আমরা হতাশ হয়েছি। ওই 5ই আগস্ট থেকে এমন কার্যক্রম আমরা আমাদের সামনে দেখলাম, শুধু হাত বদল হলো, মানুষের পরিবর্তন হলো, কাজের কোনো পরিবর্তন হয়নি। বরঞ্চ আরো কয়েক গুণ পরিমাণে চাঁদাবাজি বেড়ে গেছে, লুটতরাজ বেড়ে গেছে, জমি দখল বাড়ছে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানিও বেড়ে গেছে। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ এই 1.5 বছরে শুধুমাত্র ঠাকুরগাঁয় মানুষের কাছ থেকে যেভাবে চাঁদাবাজি হয়েছে, যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, যেভাবে দখলবাজি হয়েছে, যেভাবে মিথ্যা মামলা হয়েছে, আগামী 12 তারিখ এই ঠাকুরগাঁর মানুষগুলো তাদের এই কষ্ট, নির্যাতন, জুলুমের জবাব দেবে ব্যালট পেপারের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আমরা মাঝে মাঝে বলি যে যাদের হাতে আমার কৃষকদের সার নিরাপদ থাকে না, যাদের হাতে আমার গরিব মানুষদের ভিজিএফ কার্ডের 10 কেজি চাল নিরাপদ থাকে না, রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে নিয়ে যায় অন্যত্র, যাদের হাতে আমার বিধবা বোনদের বিধবা ভাতার কার্ড, বয়স্কদের বয়স্ক ভাতার কার্ড নিরাপদ থাকে না, তাদের হাতে যদি দেশের রাজত্ব আমরা তুলে দেই, দেশের এত বড় সম্পদ যদি তাদের হাতে তুলে দেই, সেই সম্পদগুলো নিরাপদ থাকবে? সরকারে না যেতেই সব লুটপাট হয়ে গেছে। সরকারি ক্ষমতায় গেলে তো সবকিছু তার নিজেদের প্রত্যেক সম্পত্তি মনে করে সব লুটপাট করে খাবে। এজন্য এবার ভেবেচিন্তে ভোট দিতে হবে। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন। এই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে এবার সঠিক জায়গায় যদি আমরা ভোটটা না দিতে পারি, তাহলে 5 বছর যে কষ্ট করতে হবে এখন থেকে সেটি অনুভব করেন। এবার আর ভুল করা যাবে না। ভুল করবেন? ভুল করবেন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু ভুল করেনি। ভুল করেছে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্যানেলকে ছাত্র দলের প্যানেলের চাইতে 5 গুণ বেশি ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করেছে। তারা বুঝতে পেরেছে যে কাদেরকে ভোট দিতে হবে। সেখানকার ছাত্রী বোনেরা বুঝতে পেরেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজয়ী করেছে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যকসু। এবার একটা দল মনে করেছিল যে আমাদের নেতা তো এবার লন্ডন থেকে আসছে, এবার মনে হয় মানুষের মধ্যে একটা তাদের দিকে মনে হয় এবার পরিবর্তন হবে। তারা ভাবছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা জিতবে, এটা তারা নিশ্চিত ছিল। এবং যে পরিমাণ টাকা সেখানে ইনভেস্ট করেছে এবং নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনে কারচুপি করার জন্য যত ধরনের প্রচেষ্টা সব করেছে। মাঝে মাঝে ভোট বন্ধ করে দিয়েছিল। ভোট চলাকালীন সময় 1 ঘন্টা ধরে ভোট বন্ধ। রেজাল্ট যখন ঘোষণা শুরু হয়েছে তখনও বারবার চেষ্টা করেছে
রেজাল্টকে বন্ধ করে দিয়ে এই নির্বাচনটা যেন স্থগিত করে দেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা বিজয়ী হয়েছে। তাদের আশাকে বিফলে দিয়ে আবার 4টা বড় বড় বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আবার ছাত্র শিবিরের প্যানেলকে সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা বিজয়ী করেছে। সাধারণ ছাত্রী বোনদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এবার কাকে ভোট দেবেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছে। তো সাংবাদিকরা জিজ্ঞেস করার পর ছাত্রী বোনেরা বলেছে এবার শিবিরের প্যানেলকে ভোট দেব। তো সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনার পোশাক আশাক দেখে মনে হয় না আপনি ছাত্র শিবির করেন অথবা ছাত্রী সংস্থা করেন। তো আপনি শিবির করেন না, ছাত্রী সংস্থা করেন না, ইসলামও খুব বেশি মানেন বলে মনে হয় না, কিন্তু আপনি ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিবেন কেন? সেই ছাত্রী বোনটি খুব স্পষ্ট জবাব দিয়েছে, এই ক্যাম্পাসে যদি ছাত্রীদের তাদের যে ইজ্জত আব্রু যদি সংরক্ষণ করতে হয়, যদি নিরাপদ থাকতে হয়, তাহলে শিবিরের দরকার আছে। শিবিরের হাতেই আমাদের ইজ্জত আব্রু আমাদের রক্ষা হয়। আর বাকি যে সংগঠনগুলো আছে তারা আমাদেরকে খুবলে খাওয়ার চেষ্টা করে, আমাদের চরিত্রকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করে। কিন্তু ছাত্র শিবির এই জায়গায় আমাদের দিকে কখনো সরাসরি চোখ তুলে তাকায়ও না। সুতরাং তাদের কাছে আমরা নিরাপদ। এই জন্য আমাদের নিরাপত্তার জন্যই আমরা ছাত্র শিবিরের প্যানেলকে এবার ভোট দেব। আরেকটি জিনিস বলেছে যে এই ক্যাম্পাসকে যদি শিক্ষার সুষ্ঠু পরিবেশ যদি নিশ্চিত করতে হয়, সন্ত্রাস মুক্ত, যদি চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত যদি ক্যাম্পাস গড়তে হয়, তাহলে ছাত্র শিবিরের প্রয়োজন। এজন্যই আমরা ছাত্র শিবিরকে ভোট দেব। এবং তারা ভোট দিয়ে ছাত্র শিবিরকে বিপুল ভোটে বিজয় করেছে। এই ক্যাম্পাসগুলোর এই বিজয়ের মধ্য দিয়ে তারা যে ইঙ্গিতটা দিয়েছে, এই বিজয় শুধুমাত্র ওই বিশ্ববিদ্যালয়ের 4 গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই বিজয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ার প্রত্যেকটি প্রান্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় হবে ইনশাআল্লাহ। এবং সেই বিজয়টা শুধুমাত্র একটা বিজয় হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়কে বলা হয়েছিল সাংবাদিকদের ভাষায় হলো ভূমিধস বিজয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট গঠন হয়েছে, এই 11 দলীয় জোট আগামী 12 তারিখের রাতে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা দেখবেন যে এখন যত জরিপ আসছে, সব জরিপগুলো বলছে এবার জামাত ইসলামী আসতেছে। বিদেশি যত মিডিয়া, সব মিডিয়াগুলো রিপোর্ট হলো এবার জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে যত বিদেশি কূটনীতিক সব এবার লাইন ধরেছে জামাত ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করার জন্য। তারাও বুঝে গেছে যে এবার জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতেছে। বড় বড় ব্যবসায়ীদের নিয়ে গত কয়েকদিন আগে আমিরে জামাতের সাথে মিটিং হয়েছে বাংলাদেশের সমস্ত শিল্পপতিদের নিয়ে। সেই শিল্পপতিরা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে এবার জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে ইনশাআল্লাহ। আর সাধারণ জনগণ তো বুঝেই গেছে যে এবার জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে। কি বলেন ভাই? ইনশাআল্লাহ এই ঠাকুরগাঁর 3টি আসন সহ আগামী দিনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জামাত ইসলামী নেতৃত্বে 11 দলীয় জোট রাষ্ট্র ক্ষমতা গঠন করে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ইনসাফের বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। তাই তো তাদের মাথা খারাপ। এখন এত মাথা খারাপ হয়ে গেছে যে নিজেদের 20 বছর যেই দলটা তাদের সাথে থেকে তাদেরকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে, আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তাদেরকে এখন বলছে রাজাকারের দল, ক্ষমা চাইয়া ভোট চাইতে হবে। এজন্য গত কয়েকদিন আগে, মানে এই বিগত সরকারের শেষ সময় আওয়ামী লীগ একটা রাজাকারের সর্বশেষ তালিকা করেছিল। 1000 জনের একটা তালিকা, 10,000 জনের একটা তালিকা প্রকাশ করেছিল। 10,000 জনের এই তালিকায় 8,000 সামথিং ছিল আওয়ামী লীগ,
1034 জন ছিল হলো বিএনপি, 137 জনের মতো ছিল জাতীয় পার্টি, আর মাত্র 37 জন ছিল হলো জামাত ইসলামী। তাহলে রাজাকারের দল যদি বলতে হয়, 1 নম্বর রাজাকারের দল কে, দ্বিতীয় কে, তৃতীয় কে, চতুর্থ? তাহলে যদি ক্ষমা চাইতে হয় আগে কাকে ক্ষমা চাইতে হবে ভাই? এখন তো আওয়ামী লীগ নাই, এখন আগে বিএনপি কে ক্ষমা চাইতে হবে আগে, যেহেতু রাজাকারের সংখ্যা তাদের দলে বেশি, সুতরাং তাদেরকে আগে ক্ষমা চেয়ে তারপরে ভোট চাইতে হবে। আমি আপনাদেরকে বলি, শাহ আজিজুর রহমান সাহেব, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপি যাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন তিনি একজন স্বীকৃত রাজাকার ছিলেন। কি ছিলেন তিনি? আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের 11তম রাষ্ট্রপতি ছিলেন। তাকে কে রাষ্ট্রপতি বানিয়েছিল ভাই? বিএনপি বানিয়েছিলেন। তিনি ছিলেন একজন স্বীকৃত রাজাকার। মশিউর রহমান জাদু মিয়া, যিনি প্রধানমন্ত্রী মর্যাদা একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তিনিও ছিলেন বিএনপি দলের প্রভাবশালী একজন নেতা। এইভাবে যদি আমি তালিকা বলি, এই তালিকা বলতে গেলে তো একটা পর্যায়ে আবার আমাদের ঠাকুরগাঁও একজনের নাম কিন্তু এই তালিকায় আছে, যিনি ওই রাজাকারের তালিকা, এবং কত নম্বর রাজাকার সেই নাম্বার পর্যন্ত চলে আসছে, আসেনি ভাই? সুতরাং রাজাকার হিসেবে যদি ক্ষমা চাইতে হয়, বিএনপিকে আগে ক্ষমা চেয়ে তারপরে মানুষের কাছে ভোট চাইতে হবে, আমরা না। দ্বিতীয় বিষয় হলো, আমার সম্মানিত হুজুর বলেছেন এখানে ঋণ খেলাপি। এবার বিএনপির যারা ইলেকশন করছেন এমপি প্রার্থী হিসেবে, অনেকজনই ঋণ খেলাপি আছে। এই ঋণ খেলাপিদের মধ্যে 13 জন আছে ঋণ খেলাপি, যাদের তালিকা আমার কাছে আছে। এই 13 জন ঋণ খেলাপির টাকার অ্যামাউন্টটা জানেন আপনারা? 5,887 কোটি টাকা। 5,887 কোটি টাকা ঋণ খেলাপি শুধুমাত্র 13 জন বিএনপির এমপি প্রার্থী। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই ব্যাংকের টাকাগুলো যেভাবে তারা লুটপাট করেছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে এই 13 জন শুধু না, ওই বাকি সকল এমপিরাই যে ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশের মাটিতে গিয়ে বেগমপাড়া বানাবে, এটা কি নিশ্চিত হয়ে গেছে? সুতরাং এই লুটেরারদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে? তাদেরকে এমপি বানানো যাবে? আমার কাছে আরেকটা তথ্য আছে, এই ঠাকুরগাঁও একজন এমপি প্রার্থীর ভাই, তিনি প্রায় 22 কোটি টাকার ঋণ খেলাপি ছিলেন। 22 কোটি টাকার ঋণ খেলাপি আমার তথ্য আছে, যেটা ওই ব্যাংকে ওই এমপি প্রার্থী নিজে সুপারিশ করে ওই টাকাটা মওকুফ করে নিয়েছে। গরিব মানুষের হক, সাধারণ মানুষের টাকা কিভাবে তারা মাপ পায় আমার বুঝে আসে না। মানুষের টাকা দিয়ে ব্যাংক চলে, সেই ব্যাংকের টাকা আমি খেয়ে আমি আর ফেরত দেব না, এই টাকাটা কার ভাই? জনগণের টাকা। সুতরাং আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের কাছে এই তথ্য আছে, এই তালিকা আছে, প্রত্যেককেই ধরে ধরে তাদের টাকাগুলো ফেরত দেওয়া হবে। জনগণের টাকা জনগণের কাছে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্যই তো আমরা বলছি যে যদি দুর্নীতিগ্রস্ত দলকে ভোট দেন তাহলে আবার দুর্নীতি ফিরে আসবে ইনশাআল্লাহ। চাঁদাবাজির দলকে যদি ভোট দেন তাহলে চাঁদাবাজিতে ভরপুর হয়ে যাবে আমাদের এই দেশটা। সুতরাং সাবধান, ভেবেচিন্তে এবার ভোট দেবেন। এবার বলি, আমরা উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক সীমায় আমাদের বসবাস, খুবই অবহেলিত এলাকার মানুষ আমরা। ঠাকুরগাঁ 3 জন এমপি প্রতি 5 বছর পর পর উপহার দিই, কিন্তু এই 3 জন এমপি যারা মন্ত্রী হয়েছিলেন তারা এই ঠাকুরগাঁর মানুষকে কোনো উপহার দিতে পারেনি। আজকে দেখুন, শুধু ইলেকশন আসার কারণে এখন তিনি বলছেন যে তিনি নাকি ঠাকুরগাঁ বিশ্ববিদ্যালয় আনবেন, ঠাকুরগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল আনবেন, তিনি বিমানবন্দর চালু করবেন। আমরা যদি পাল্টা প্রশ্ন করি, আপনি যখন বিমান প্রতিমন্ত্রী ছিলেন, বিমানের সকল দায়িত্ব আপনার উপরে ছিল, তখন কেন ঠাকুরগাঁও বিমানবন্দরটা চালু করেননি? তার জবাব দিতে পারবেন? আপনি যখন মন্ত্রী ছিলেন, প্রভাবশালী মন্ত্রী ছিলেন,
তখন এই ঠাকুরগাঁয় কেন আপনি মেডিকেল কলেজ হাসপাতালের স্বপ্ন দেখেননি? কেন আপনার মুখ থেকে এটা উচ্চারণ হয়নি? কেন আপনি বিশ্ববিদ্যালয় আনতে পারেননি? কেন কৃষি কলেজ আনতে পারেননি? কেন আপনি ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে আনতে পারেননি? কেন আপনি ইপিজেড চালু করতে পারেননি? আপনার সময় কেন এই শিল্প কারখানা গড়ে ওঠেনি? কোন ইন্ডাস্ট্রি ঠাকুরগাঁয় গড়ে ওঠেনি? কেন হাজার হাজার আমার এই ঠাকুরগাঁর সন্তানেরা আজকে বেকার থাকবে? তার জবাব আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। আপনি দিতে পারবেন না, দেওয়ার মতো আপনার কোনো ক্ষমতা নাই, এই জবাব আপনার কাছে নেই। কিন্তু এখন এসে আপনি বলছেন যে আমার এটা শেষ নির্বাচন, দয়া করে এবার আমাকে, যে পিছনের দিকে তাকানোর দরকার নেই তো। এখন আপনি বলছেন যে আমার এটা শেষ নির্বাচন, শেষবারের জন্য আমাকে একবার আপনারা নির্বাচিত করেন। ভাই আমার, তিনি আবারও বলছেন ইনক্লুডিং যে আমি রাজনীতি থেকে এরপরে অবসর নেব। আচ্ছা, যিনি রাজনীতি থেকে অবসর নেবেন তাকে এমপি বানিয়ে আমাদের লাভ কি ভাই? তিনি কাজ করবেন? অবসর নিলে তো তিনি কাজই করবেন না। আর যার নির্বাচন শেষ নির্বাচন, তার তো জনগণের প্রতি আর তার দায়বদ্ধতাও থাকবে না, কারণ তিনি তো আর এমপি হওয়ার জন্য ভোট চাইতে আসবেন না। আর ভোট চাইতে যদি না আসেন, তার কোনো দায় দায়িত্ব থাকবে জনগণের প্রতি? সুতরাং এই সকল বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। ইনশাআল্লাহ এদেশের মানুষ পরিবর্তন চায়, তাই না? যারা আমাদের এই আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এনে দিতে পারবে, যারা বিশ্ববিদ্যালয় দিতে পারবে, যিনি আমাদেরকে ইঞ্জিনিয়ারিং কলেজ দিতে পারবে, যিনি ইপিজেড চালু করতে পারবে, আপনার ভাই এই দেলোয়ার তরুণ যুবক একজন। এই যুবক আপনাদের ভাই এই দেলোয়ার এই 1 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের জন্য, মেডিকেল কলেজের জন্য, ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য, কৃষি কলেজের জন্য লড়াই সংগ্রাম করেছি। আমি স্মারকলিপি দিয়েছি, আমি মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গিয়ে আমি কথা বলেছি আমার এই ঠাকুরগাঁয় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল লাগবে। কারণ আমার 17 লক্ষ মানুষের জন্য মাত্র একটা হসপিটাল, সেই হসপিটালে আমরা ট্রিটমেন্ট পাই না। আমাদেরকে দিনাজপুর, রংপুর, ঢাকায় যেতে হয়। আমার এলাকার মানুষগুলো গরিব মানুষ, তারা ঢাকায় এসে ট্রিটমেন্ট করতে পারে না। যার কারণে আমার এখানে হাসপাতাল হলে আমার গরিব দুঃখী মানুষ এই ঠাকুরগাঁয়ে বসে তারা ট্রিটমেন্ট নিতে পারবে। এজন্য হাসপাতাল আমার দরকার। আমি যখন 1 বছর ধরে এই প্রচারণা চালালাম, যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা আমাকে আশ্বস্ত করেছে এই কাজটা তারা করে দেবেন। বিমানবন্দর চালুর জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে গেছি। ইতিমধ্যে 5টা বিমানবন্দর চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে ঠাকুরগাঁও একটা। ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য আমরা কাজ করেছিলাম, ইঞ্জিনিয়ারিং কলেজের অনুমোদন হয়ে গেছে, শীঘ্রই আলোর মুখ দেখবে। কৃষি কলেজের জন্য আবেদন করে রেখেছি, সেটা অনুমোদন হয়ে গেলে সেটারও কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই ঠাকুরগাঁর সমস্ত কাঁচা রাস্তাগুলোর তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছি। ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়ে গেছে, বাকি রাস্তাগুলোর কাজ পর্যায়ক্রমে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, এই ঠাকুরগাঁয় আর কোনো কাঁচা রাস্তা, কোনো বিপদগামী রাস্তা আর রাখবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সনাতন ধর্মের ভাই এবং বোনেরা এখানে আসছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, জামাত ইসলামী এমন একটা দল, যেই দলটা চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, জুলুম করে না, নির্যাতন করে না, অন্য ধর্মের উপরে কখনো জুলুম চালায় না। আপনি দেখেন, আমি আগের কথা যদি বাদ দিই, এই 1 বছর 1.5 বছর গেল সরকারের পট পরিবর্তনের পরে, বলেন তো এই 1.5 বছরে জামাত ইসলামের একজন কর্মী দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন? আপনার জুলুমের শিকার হয়েছেন? আপনাকে মিথ্যা মামলা দিয়ে আমরা জেলখানে নিয়েছি? আপনার মন্দিরকে আমরা ভাঙচুর করেছি? আপনার ধর্মীয় স্বাধীনতাকে আমরা বাধা দিয়েছি? একজন ভাই, একজন বোন সেটি বলতে পারবেন না। আমরা যেটা করেছি, আমরা আপনাদের দুঃসময়, আপনাদের বিপদের সময় আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে, আমরা পাহারা দিয়ে নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করার সুযোগ আমরাই করে দিয়েছি। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসলে আপনারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন, সবচেয়ে বেশি ধর্মীয় স্বাধীনতা পাবেন। কারণ ইসলাম কোন ধর্মের উপরে, অন্য কোন ধর্মের উপরে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেয় না। আমাদের মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আগামী দিনে আপনাদের মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। জামাত ইসলামী সেই স্বাধীনতা, সেই নিরাপত্তা আপনাদের জন্য নিশ্চিত করবে।
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি সনাতন ধর্মের ভাই এবং বন্ধুদেরকে শুধু এটুকু বলবো যে দেখুন, এই 1 বছরে আমি বহু সনাতন ধর্মের ভাই এবং বোনদের কাছে গিয়েছি। অনেক বোন আমাকে পেয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েছে যে ভাই, 1.5 বছর পরে আজকে কাঁদতে পারলাম। বুকের ভিতরে চাপা কষ্ট, আমার কান্নাগুলো লুকিয়ে রেখেছিলাম, কাউকে বলতে পারিনি। যখন ওই 5 আগস্টের রাত্রিতে আমার চোখের সামনে আমার হাতের পোষা ওই 2টা গাভী যখন আমার চোখের সামনে জোরপূর্বক ওই বিএনপি যুব দলের সন্ত্রাসীরা যখন নিয়ে গেছে, আমি কিছুই বলতে পারিনি। আমার পোষা খাসিটা যখন আমার চোখের সামনে তারা লুটপাট করে নিয়ে গেল, আমার ঘর থেকে আমার মেয়ের গহনাগুলো যখন তারা লুটপাট করে নিয়ে গেল, আমার ফ্রিজ যখন তারা লুটপাট করে নিয়ে গেল, একজন ভাই বললেন 5 আগস্টের ভাই, আমি একজন ভোটার ছিলাম, আমি কোনো রাজনীতি করতাম না, আমি কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলাম না, হ্যাঁ একটা দলকে আমি ভোট দিতাম, এই অপরাধে আমার লক্ষ লক্ষ টাকার মালামাল আমার দোকান থেকে সেদিন বিএনপির সন্ত্রাসের লুটপাট করে নিয়ে চলে গেছে। সেই ইতিহাসকে আমার সনাতন ধর্মের ভাই বোনেরা ভুলে গেছেন? ভুলবেন না। 12 তারিখে এই জুলুম নির্যাতনের সঠিক জবাব ব্যালটের মাধ্যমে দিবেন ইনশাআল্লাহ আপনারা। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের নিরাপত্তা দেব, আমরা আপনাদের সহযোগিতা করব, আপনাদের বিপদ মুসিবতে আমরাই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার বোনেরা আসছেন, আমি শেষের দিকে যাচ্ছি। আমার বোনেরা আসছেন, বোনদের আজকে যে নিরাপত্তা দরকার। একজন বোন সেদিন, একজন মা তার মেয়েটার জন্য কাঁদতেছে, হয়তোবা কোনো না কোনো দিক থেকে হয়তোবা তার মেয়েটার জন্য সে আশঙ্কা ফিল করছে। বলছে আমার মেয়েটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি, আমার মেয়েটার নিরাপত্তা কে দেবে? একজন সনাতন ধর্মীর মা। আমি বললাম কেন এত টেনশন করছেন আপনি? উঠতি বয়সী তার তরুণী, আজকে সামাজিক রাষ্ট্রীয়ভাবে তার নিরাপত্তার ব্যবস্থা না থাকার কারণে তার মাটা আজকে তাকে নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছে। আমার বোন স্কুলে যাচ্ছে, তার নিরাপত্তা দিকেও দিতে পারে না, নিরাপদে ফিরে আসবে কিনা তার গ্যারান্টি নেই। আমার বোন কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, চাকরি করে, মাঠে ঘাটে যায়, সে নিরাপদে ফিরে আসবে কিনা তার গ্যারান্টি নেই। ইনশাআল্লাহ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে, সরকার গঠনের পরে আমার বোনদের সামাজিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, তাদের সামাজিক অধিকার আমরাই নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সর্বশেষ এটুকু বলে শেষ করবো, আমি আপনাদের একজন মজলুম ভাই। আমার জীবনে কি ঘটেছিল আপনারা খুব ভালো করে জানেন। আমার জন্য অনেক কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন, যখন আপনাদের সামনে যখন খবর এসে গেছিল যে আপনাদের সন্তান, আপনাদের ভাই দেলোয়ারের নখগুলো প্লাস দিয়ে তুলে ফেলা হচ্ছে। যখন আপনার কাছে খবর এসেছিল আপনাদের সন্তান, আপনাদের দেলোয়ারের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ওই কারেন্ট শক দিয়ে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নষ্ট করে ফেলা হচ্ছে। যখন আপনার কাছে খবর এসেছিল ওই আপনাদের সন্তান দেলোয়ারকে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রেখে অনবরত তাকে পেটানো হচ্ছে, তাকে বেহুশ করে ফেলা হয়েছে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যখন আপনার কাছে খবর এসেছিল আপনাদের সন্তান দেলোয়ারের হাত বেঁধে, পা বেঁধে, পায়ের তালুতে গরুর মতো পিটিয়ে তার কিডনিকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে, যখন আপনার কাছে খবর এসেছিল আপনাদের সন্তান দেলোয়ারকে শুয়ে দিয়ে, হাত বেঁধে, পা বেঁধে তার শরীরের উপরে রোলিং করে তার শরীরের গোস্তগুলোকে থেতলিয়ে দেওয়া হচ্ছে, শরীরের হাড়গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তখন আপনারা অনেক কেঁদেছিলেন। আপনারা আমার জন্য অনেকে রোজাও রেখেছেন, আপনারা অনেকে তাহাজ্জুদের নামাজ আমার জন্য দোয়া করেছেন, অনেকে উমরা এবং হজ করতে গিয়ে আমার জন্য অনেক কেঁদেছেন, কাবার ঘেরাও থেকে আমার মুক্তির জন্য, আমার শারীরিক সুস্থতার জন্য আপনারা দোয়া করেছেন। সেই দেলোয়ার আজকে সুস্থ শরীরে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। কথা বলছি, আমার জন্য দোয়া করবেন, বাকি জীবনটা যেন আল্লাহর গোলামির মধ্যে কাটাতে পারি, আল্লাহর একজন গোলাম হিসেবে যেন আমৃত্যু পর্যন্ত বেঁচে থাকি। আর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণ, মানুষের সেবার জন্য যেন কাজ করতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের সমর্থন চেয়ে, দাড়িপাল্লায় ভোট চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।